দর্শক আসসালামু আলাইকুম। আমিনগির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি জায়েদ সরোয়ার। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে। বাংলাদেশের আসলে ভূমি ব্যবস্থা সম্পর্কে যদি আলাপ করতে যাই ধারাবাহিকভাবে, সেটা হচ্ছে দেওয়ানি লাভ একটা টার্নিং পয়েন্ট বাংলাদেশের। বাংলাদেশ বলবো না, টোটাল ভারতবর্ষের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। আপনারা জানেন যে ভারতবর্ষ মুঘল রাজত্বে ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে আগমন করে। অবশ্য প্রাচীনকাল থেকে ভারতের সাথে বিভিন্ন জায়গার ব্যবসা বাণিজ্য জড়িত ছিল। আরবের ছিল, তারপরে ইউরোপের ছিল। এবং প্রাচীনকালে ভারতবর্ষে ধন সম্পদও অনেক পরিপূর্ণ ছিল। তাই এদেশের ধন সম্পদের প্রতি ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন রকম ছিল। তাই তারা সুযোগ খুঁজতে থাকে দেশটা দখলের। আসলে ওরা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন তো সারা পৃথিবীতে বুর্জোয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, ব্যবসায়ীদের রাষ্ট্র। যেহেতু ভারতবর্ষের সাথে তাদের ব্যবসা ছিল, ওরা জানে যে ভারতবর্ষে বিশাল অপরচুনিটি রয়ে গেছে। তো ভারতবর্ষটাকে যদি কবজা করা যায়, ব্যবসা অবাধ করার পিছনে আসলে রয়ে গেছে হচ্ছে গিয়ে আপনার ক্ষমতাটা যদি আপনি দখল করতে পারেন, তাহলে আপনারা অবাধে ব্যবসা করতে পারেন। ইংরেজরা সেটা শেষ পর্যন্ত আওরঙ্গজেবের সন্তান ফরুক শিয়র, ওনার আমলেই ওনারা কামিয়াব হন, ইংরেজরা কামিয়াব হয়। আওরঙ্গজেবের রাজত্বকালে 1705 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার সুবেদার নিযুক্ত হয়েছিলেন। 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুর্শিদ কুলি খান ইংরেজ বণিকদের পূর্বেকার ফরমান অনুযায়ী নিয়মিত বাণিজ্য শুল্ক প্রদানে বাধ্য করেন। এটার ফলে ইংরেজরা সমস্যায় পড়ে যায়, ওদের অনেক ট্যাক্স গুনতে হতো বিদেশ থেকে এসে। ইংরেজ একজনের নাম হচ্ছে শারমান, আর একজন ডাক্তার হ্যামিল্টন, বিখ্যাত ডাক্তার হ্যামিল্টন তখন দিল্লিতে আওরঙ্গজেবের পুত্র তখন ফরুক শিয়র সম্রাট, ওনার কাছে যান এবং ওনার কাছে গিয়ে দেখতে পান যে উনি আসলে এক ধরনের কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন, যে কুষ্ঠরোগটা হচ্ছে দুরারোগ্য, এবং এটা উনি শরীরটা গলে যাচ্ছিল, ওনার বিভিন্ন জায়গা থেকে কুষ্ঠ হয়ে গলে যাচ্ছিল। এরকম একটা অবস্থার মধ্যে ডাক্তার হ্যামিল্টন, যিনি ওনার কাছে ফরমানের জন্য যান, অনুমতির জন্য যান ব্যবসা করার, অবাধ ব্যবসা করার জন্য, উনি অনেক কষ্ট করে ওনাকে কিন্তু সুস্থ করে তোলেন। মানে এটাও একটা কৌশল। ডক্টর হ্যামিল্টন সম্রাটের দুরারোগ্য চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলার পর আগে সামন্তীয় রাজারা যেটা করতেন, যে আমাকে ভালো করে দিয়েছ, এখন তুমি বলো তোমাকে আমি কি দিতে পারি। দিলদরিয়া এই সমস্ত সামন্তীয় রাজারা ছিলেন। তো ডাক্তার হ্যামিল্টন তাদের যেই চাওয়া পাওয়া এটা ওনাকে বলেন, এবং উনি নির্দ্বিধায় উনি ভাবতেছেন একজন মানুষের জীবনের বিনিময়ে ওনার সমস্ত অর্জন দিয়ে দেওয়া যায়। তখন তার রাষ্ট্রের এতগুলো সিস্টেম ছিল না, ওনারা মনে করতো যে রাষ্ট্র এই দেশগুলো ওনাদের। মুঘলরাও আসছে বাইরে থেকে, ভারতবর্ষ সবসময় বাইরের মানুষ দ্বারাই শাসিত হয়েছে। সো এই যে শর্তগুলো দিয়ে ফরমানটা জারি করেছেন ফরুক শিয়র, এটাই ছিল মূলত ভারতবর্ষকে দখল করার ইংরেজদের প্রথম প্রসেস। এরপরে এই শর্তগুলো আসলে দিলে একটা রাষ্ট্রের ক্ষমতায় না গেলেও তারা আলাদা একটা রাষ্ট্র হিসাবেই ভারতবর্ষ শাসন করতে শুরু করলেন। আর সেই শর্তগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো আজকে। সেটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক মাত্র 3,000 টাকা রাজস্ব দানের পরিবর্তে সারা দেশে, সারা ভারতবর্ষে অবাধ বাণিজ্য করবেন। নাম্বার 2, কলকাতা এবং এর আশেপাশের 38টি মৌজার জমিদারি সনদ ভূমি রাজস্ব কোম্পানি পাবে। তার বাকি থাকলো কি? মানে একটা রাষ্ট্রের ভূমি রাজস্ব যদি একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়, তার মানে তো রাষ্ট্রটা তাকে দিয়ে দেওয়া হলো। তার মানে কলকাতা এবং তার আশেপাশে 38টি মৌজার ভূমি রাজস্ব কোম্পানিকে দিতে হবে। নাম্বার 3, কোম্পানি নিজস্ব টাকশালে টাকা তৈরি করবে এবং সেই টাকা এই দেশে প্রচলন করবেন। আপনি ভাবেন যে আসলে কিরকম মানে পরাধীনতার এই চুক্তিটা, যে একটা রাষ্ট্রের টাকা চলছে, এটার মধ্যে আবার কোম্পানি আলাদা করে টাকা চাপতে পারবে, এবং সেই টাকা
এদেশে প্রচলিত হবে। নাম্বার 4, এই দেশীয় কর্মচারীদের বিচার করবার অধিকার কোম্পানির থাকবে। তার মানে কোম্পানির কাছে যে সমস্ত মানুষ কাজ করবে তাদের বিচার কোম্পানি করতে পারবে। নাম্বার 5, কোম্পানির কোনো মালামাল চুরি হলে সরকার তা দিয়ে দিতে বাধ্য থাকবে। কোম্পানির কোনো মালামাল যদি চুরি হয় মুঘল সরকারকে তা দিতে হবে অথবা চৌধুরী দরে দিতে হবে। 6 নাম্বার, কোম্পানির কোনো জাহাজ শুল্কের দায়ে আটক করা যাবে না। বা ইংল্যান্ড থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে কোম্পানির কাঁচামাল নিয়ে যে সমস্ত জাহাজ আসবে সেই সমস্ত জাহাজকে কোনো শুল্ক ধরা যাবে না, আর হচ্ছে গিয়ে আটক করা যাবে না। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে এই 6টা শর্ত আসলে ভারতবর্ষকে ইংরেজদের হাতে তুলে দেয়। যদি তারা এদেশে টাকা ছাপতে পারে, সেই টাকা যদি আবার এদেশে প্রচলন করতে পারে, এবং কলকাতা এবং 38টি মৌজার জমিদারি সনদ তারা পেয়েছে তা, এবং এগুলো রাজস্ব তারা পাবে। তারপরে মাত্র 3000 টাকা রাজস্ব দানের পরিবর্তে সারা দেশে তারা অবাধে বাণিজ্য করতে পারবে, এবং কোম্পানির কোনো মালামাল চুরি হলে সরকার তা দিতে বাধ্য থাকবে। এই সমস্ত জিনিসগুলো আরো হচ্ছে গিয়ে দেশের কোনো লোক, কোনো কর্মচারী, যে কোনো কর্মচারীকে শাসন করার অধিকার তাদের থাকবে, তাদের সেটার জন্য রাষ্ট্রের কাছে কোনো জবাবদিহি করতে হবে না। সো এই 6টা পয়েন্টকে আসলে বলা হয় যে কোম্পানির দেওয়ানি লাভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত দেওয়ান হিসেবে তখন আবির্ভূত হয়, এবং সারা ভারতবর্ষে তারা ক্রমাগতভাবে, আমি একটা কথা আরেকবার বলি যে তখন আসলে সারা পৃথিবীতে সামন্তীয় রাজাদের শাসন শেষ হয়ে গেছে এবং বুর্জুয়া শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। বুর্জুয়া মানে হচ্ছে ব্যবসায়ীদের সরকার। তো ভারতবর্ষ তখন অন্যান্য দেশে যেমন ফ্রান্সে বা রাশিয়ায় সেটা ঘটেছে হচ্ছে গিয়ে দেশীয় বুর্জুয়াদের হাতে, ওদের বিকাশ ঘটেছে। আমাদেরটা হচ্ছে বিদেশি বুর্জুয়াদের হাতে, আমাদের বুর্জুয়া রাষ্ট্রের বিকাশ ঘটে। তখন ভারতবর্ষ আস্তে আস্তে ইংরেজদের হাতে চলে যায়। বুর্জুয়ারা যখন ব্যবসা করতে গিয়ে দেখে যে তারা সামন্তীয় রাজারা তাদের সামনে বিশাল বিশাল শর্ত দিয়ে বসে থাকে, তারা যা লাভ করবে তা সামন্তীয় রাজারাই খেয়ে ফেলে। তখন তারা বুদ্ধি আঁটলো সারা পৃথিবীতে যে আসলে সামন্তীয় রাজাদের থেকে যদি রাষ্ট্রটা নিজেরাই নিয়ে নিতে পারে, রাষ্ট্র নামের প্রতিষ্ঠানটি, তাহলে তারা অবাধে বাণিজ্য করতে পারবে। এবং এই জন্যই আসলে বুর্জুয়াদের ক্ষমতা দখল এবং রাষ্ট্রে বুর্জুয়াদের হাতেই সারা পৃথিবীতে ক্ষমতাটা চলে গেছে। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আসলে বুর্জুয়া রাষ্ট্র, ব্যবসায়ীদের রাষ্ট্র। আপনারা জানেন যে রাষ্ট্র একটা ব্যবসায়ীদের সংগঠন। অবাধে ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা রাষ্ট্রে আসলে সরকার বা অন্যান্য যে বাহিনীগুলো আছে বা সবকিছু নিয়ন্ত্রণ করে। তো আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং কোন শর্তের ভিত্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের সিংহভাগ জমি জমার দায়িত্ব বুঝে নিয়েছেন এবং সেদিকে শাসন চলছে। পরবর্তী পর্বগুলোর জন্য আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।